আজকে এই যে আমরা এই কপোতাক্ষর পাড়ে আসলাম, কপোতাক্ষ নদের তীরে এসে আপনাদের সঙ্গে যে দেখা হলো, তা আপনাদের সঙ্গে যে আলোচনাটা করতে চাই, যে আলাপটা করতে চাই, সে আলাপের বিষয় হচ্ছে যে এই যে খুলনা, যশোর, সুন্দরবন এই অঞ্চলের যত কিচ্ছা, যত গান, যত সুর, হ্যাঁ, যত লোককাহিনী, সবই তো হচ্ছে যে এই যে যারা সুন্দরবনে এর সঙ্গে, এই নদীর সঙ্গে যাদের কাজের সম্পর্ক ছিল, যারা হয়তো মৌয়াল ছিলেন, যারা জেলে ছিলেন, যারা মাঝি ছিলেন, তাদের মুখে মুখেই তো এই জনপদে গ্রামে গ্রামে গান ঘুরে বেরিয়েছে, হ্যাঁ। তা এই গাজীর কেচ্ছা, এই যে গাজী, হ্যাঁ, গাজীর যে গল্পটা আমরা জানি, গাজীর যে কল্প কাহিনীটা আমরা জানি, সেই কাহিনী নিয়েও অনেক রকম গল্প আছে, অনেক রকম কাহিনী আছে। আজকে আমাদের সঙ্গে আপনারা গাজীর তো যে গল্পটা, গাজীর যে কেচ্ছা অনেক বড়, অনেক বিস্তৃত, হ্যাঁ। এখানে চম্পাবতীর সঙ্গে যে সম্পর্ক, দক্ষিণ রায়ের সঙ্গে যে সম্পর্ক, তার সঙ্গে যে গাজীর লড়াই, হ্যাঁ, এই সব কিছু মিলে আপনি কোন অংশটা আজকে উপস্থাপন করবেন আমাদের সামনে? আমি আজকে পুরো অংশটা আপনাকে দেখাবো, সুন্দরবনের সাথে জড়িত। আমি দেখাবো গাজীর জন্মখণ্ড, গাজী এবং কারুর মা বাপকে দেখাবো, সাই সেকন্দার এবং অজুবার সুন্দরীকে দেখাবো। দেখানোর পরে গাজী কিভাবে তাদের কাছ থেকে বিদায় নিয়ে, মার কাছ থেকে বিদায় নিয়ে কিভাবে ফকির হয়ে চলে যাচ্ছে, এই সিনটা দেখাবো। পরবর্তী সিন দেখাবো ফকির হয়ে উনি কার বাসায় গেল এবং সে কি বলতে চায়, ওই বাসায় যে ঠাঁই পেল কি না ফকির বেশে, এইটা আমি দেখাবো। জন্মখণ্ডের কেচ্ছাটা আগে শুনি। কি বলছো বেনানাথ? বলো দেখি। আমাদের গাজী কালু তো 12 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাঁ হয়েছে। তাদের এখন জঙ্গলে হরিণ শিকার ভাড়ায় দিতে হবে। গাজীকে ডাকো, কালুকে ডাকো, আমি তাকে বিদায় দিয়ে ওই জঙ্গলে হরিণ শিকার করতে পাঠাই দিব। তবে ডাকছি। কোথায় বাপ গাজী? মা গো, আমাকে ডাকছেন মা? হ্যাঁ বাবা, আমি তোমাদেরকে ডাকছি। দেখো মা, কি জন্য আমাদের আদেশ করেছো? আমাকে তো যেতে হবে ফকির হয়ে, আমি তো হরিণ শিকারে যাব না মা, আমাদের ফকির হয়ে যেতে হবে। ভাই কালু, তোমার তাতে মত কি? চলো আমরা এই মায়ের বন্ধন ছেড়ে আল্লাহর নামে সেই দুবাই ফকির হয়ে চলে যাই। সেই বিদায় আমাকে দিন পিতা, বিদায় দিন, আমি যে ফকির হয়ে যাব। আমাকে কথা শুনতে হবে। হ্যাঁ, 12 বছর পূর্ণ হয়ে গেছে, তুমি এখন আল্লাহর নামে দেওয়ান হয়ে গেছো, আল্লাহর পথে চলে যাচ্ছ। তাই তোমার মার কাছ থেকে তুমি যদি বিদায় নিতে পারো, তবেই সেই জঙ্গলে তুমি সেই ফকির হয়ে চলে যাও। তুমি দেখো তোমার সন্তানদেরকে তুমি বুঝিয়ে রাখতে পারো কিনা। আমি তো তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, তুমি তাদেরকে বুঝিয়ে রাখতে পারো কিনা। আমি তাদের অন্তর্মহলে গেলাম। বাপরে, তাহলে তো তোরা কি সত্যি ফকির হয়ে? হ্যাঁ, আমরা সত্যি ফকির হয়ে চলে যাব। তবে একটি কথা মা, আমি অন্তর মহলে যাচ্ছি, আমার খুব শরীর খারাপ, তুমি একটিবার ভেবে দেখো, পরে আমি আসছি। লেখক ভাই, আমরা যেটা জানি, এই যে আপনি এতক্ষণ আপনারা যেটা দেখালেন, যে গল্পটা বললেন, গাজী কালু সাহেবের যে এই মাকে বরণ করা, তা না, সন্তান হিসেবে মা তাকে স্বীকৃতি দেওয়া, এই বিষয়টি তো আলোচনায় এনেছেন। তা আমরা একটা বিষয় জানি যে এই যে যারা এই জলে বা জঙ্গলে বা সুন্দরবনে যারা গিয়েছেন, যাদের কাজের সম্পর্ক সুন্দরবনের সঙ্গে, তারা কিন্তু এই যে সুন্দরবনের পশু পাখি, বিশেষ করে পশুদের, এই যে হিংস্র প্রাণীদের, হ্যাঁ, থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য এই যে গাজী কালু শাহ কিংবা আমাদের এই যে বনবিবি, তাদের প্রতি এক ধরনের বন্দনা, তাদের প্রতি একটা আনুগত্য থাকে, তাই না? সেই জায়গা থেকে বনবিবির সঙ্গে, আপনারাও তো বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ছিলেন, বনবিবির সঙ্গে এই অঞ্চলের মানুষের গাজী
সাহেবের সঙ্গে সম্পর্কটা কী ছিল সেটা যদি একটু বলেন। এই এলাকার যে নদীতে যারা চলাফেরা করতো পৌরাণিক যুগে, এরা এই গাজির গানগুলো তুলে ধরতো, গাজির গানগুলো গেতো। সেখান থেকে আমার বাপেরা শিখেছে, আমার বাপের আমল থেকে আমরা এই ইতিহাসগুলো পালন করে আসছি। এখন আমরা জন্মখণ্ড দেখলাম, এরপরে আপনি কোন খণ্ডে যাচ্ছেন? হ্যাঁ, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে যাব। জঙ্গলে যেয়ে আমরা বনবিবির সাধনটা করব, কিভাবে গানের ভিতর থেকে এসেছে সেই পৌরাণিক যুগের, এইটা আপনার। আচ্ছা, সেটা আমরা দেখি। কালাচান, মা মনে হয় আমাদের দিকে আসছে। ওই সে দেখো মা আসছে। সালাম মাথা, বিদায় দিন মাথা, বিদায় দিন। আমরা তো ফকির হয়ে চলে যাব। আরে বাপরে, আমি মা হয়ে আমি আমার দুটি সন্তানদেরকে কেমন করে বিদায় দেবো? বিদায় দিয়ে তোমাকে দিতে হবে মা, বিদায় দিতে হবে। ওরে বিদায় দাও, বিদায় দাও মা জানবো। ও মা জানবি বিদায় দাও। ওরে আমরা আমি পারবো না বাপি, আমি মা হয়ে আমি তোমাদেরকে বিদায় দিতে আমি পারবো না বাপি, আমি পারবো না। ও জনি বিদায় যাওয়া ওরে বিদেশে হেতে যাচ্ছে না বাবু জানে গো ওরে আমি প্রাণে বাজব না রে। ওরে বিদেশে হেতে মরলে বাবু জানি গো তোদের মাটি হবে না রে আল্লাহ। বিদায় তোমাকে দিতে হবে, কারণ এতে পৃথিবীর এখন কে করে খণ্ডন, ফকির হয়ে যেতে হবে। আমাদের ইসলাম প্রচার করার জন্য ফকির হয়ে যেতে হবে। আমি মা হয়ে তোদেরকে বিদায় দিতে পারবো না বাপি, আমি মা হয়ে তোদেরকে বিদায় দিতে পারবো না। দেরি না করে বিদায় দাও, আমরা যে ফকির হয়ে চলে যাই। ওরে বাপি, সত্যি ফকির হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। ও মা ভৈরব ভবানী ভব দুঃখ নিবারণে কোথায় আদর ভবানী
এসো এসো গঙ্গা মাসি এসো তরাই ওরে ও মা ভৈরব এসো এসো মা জননী এসো তরাই ও মা ভৈরব ওরে কোথায় আছো মা জননী এসো তরাই এই যে গাজীর গীত এবং এই যে চম্পাবতী সঙ্গে যে তার প্রণয়, এই গীতগুলো তো গ্রামে গ্রামে একসময় আপনার হতো, তো সেই গীতগুলো কমে গেল কেন? এখন আমরা যেটা শুনতে পাই যে গাজীর গান বা গাজীর গীত এখন আর গ্রামে হয় না। গ্রামে হয় না ভাই, মানুষ বিভিন্ন গরিব অঞ্চলে এসব গানগুলো সৃষ্টি হতো। যারা নৌকার মাঝিরা, এদের নদী নেই, তারা মাছ মারতে পারে না, নৌকার মাঝিরা এসব গেত, সেখান থেকে মানুষ সমাজে উঠে এসেছে। কিন্তু মানুষের দেশে এমন অভাব, সব গরিব মানুষ, এ গাওয়ার লোক হয় না। তা এগুলো তো মুখে মুখে তো আপনারা ধরে রেখেছিলেন গানগুলো, জি। তা গান কি হারিয়ে যাচ্ছে? গান হারিয়ে যাচ্ছে, মুখে আমি ধরে রেখেছি। আমার একটা শিষ্য হয়েছে, এই এ বলে আর আমি গান করব না, লোক নেই। তবে এখন আর শিষ্য সমাদর হচ্ছে না, এই জন্যই গানগুলো হারিয়ে যাচ্ছে। তা কিন্তু আগে তো এই যে মেলা হতো, বিভিন্ন এই যে মানে এই যে বাংলাদেশ তো হচ্ছে এই বিভিন্ন 13 পার্বণের দেশ, তাই না? হ্যাঁ, বিভিন্ন মেলায় মেলায় গাতাম, বিভিন্ন মেলায় মেলায় গান হতো। গাতাম, এইটা এখন আর নেই। তারপর পূজাতে হতো, বিভিন্ন লগ্নতে পূজাতে হতো। হতো, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। তো এই গানগুলো কি এখন হয় না? মানে আপনাদের না, এখন ওই কোনো গতিকে টুকটাক হয়। যারা গাজীর ভক্ত আছে দেশে, গাজীর নামে যারা মানত করে, তারা আমাদের নেমন্তন্ন করে ডাকে, তাদের বাড়ি দেয়। আমরা মনিরামপুর থানার ভিতরে পাকা রেপাশে একটা পার্টি আছি। এখন যে আপনারা তো জঙ্গলে চলে গেলেন, বনবিভাগ বন্ধরা করে জঙ্গলে ঢুকলেন, তাই না? জঙ্গলে প্রবেশ করলেন। এখনকার পরের খণ্ডেতে আপনারা কি গাইবেন? পরের খণ্ডেরটা আমরা যাব একটা সাই সেকন্দার বাচ্চার বাড়ি। আচ্ছা। গাজী কারো উপস্থিত হলাম, উপস্থিত হলে সাই সেকন্দার কি বলে গাজীকে, এই সিনে যাব আমরা। আচ্ছা, আমরা দেখি। ওকে দূরে বাহানি যে প্রাণ স্বামী যে ইয়ারে তুমি যাইবা দূর না দেশে স্বামী আমারে ছাড়িয়া। কত যাবে স্বামী? ইয়ারে তবে কেন বলা নারী কইরা আসিলে স্বামী। মারে আরে আগে যদি জানতাম প্রাণের স্বামী যাইবারে ছাড়িয়া। আরে বাবার বাড়ি মোর কামানি স্বামী বলাই তাই বলতে স্বামী, আমার ছাড়া তুমি যাও না স্বামী। সত্যই যাবে স্বামী? আর সত্য আমাকে বাণিজ্যিক সদায় যেতে হবে। তুমি আমার জাহাজ বিধিটা বরণ করে দাও, আমার সত্য বাণিজ্যিক সদায় যেতে হবে। সত্যই যাবে স্বামী? এ মাইজি ভাই, ওই সওদাগারি ডাকছে, ওই বাণিজ্য করতে যেতে হবে মনে হয়। হ্যাঁ, বাণিজ্য করতে যেতে হবে। ওই সওদাগার সব
আসসালামু আলাইকুম। আমাকে ডেকেছেন কেন সওদাগর সাহেব? আমি যাবো শুধু লঙ্কার শহরে। নয় শহরে? হ্যাঁ, শুধু লঙ্কার শহরে যেতে হবে। তোমরা সত্য জাহাজটা আমাদেরও যেতে হবে। তোমাদের যেতে হবে। জাহাজ দিকে বরণ করে নিয়েছেন? জাহাজকে বরণ করে নিতে হবে। এ মাঝি ভাই, তুমি ছোট্ট একটা গান বল। গান বল? হ্যাঁ। তাহলে তুই বল ভাই, বল বল। রঙ্গিলা মাঝি ভাই, চলো তো ভাই নৌকা বাইতে যাই। ওরে নৌকা বাইয়া ঘুমাই থাকি, স্বপ্নে দর্শনে দেখি। নৌকা বাইয়া ঘুমাই থাকি, স্বপ্নে দর্শনে দেখি। জায়গা দেখি, কাছে কেহ নাই। এ মাঝি ভাই, আমরা তো বড় গান বাইয়া বাইয়া এখন ছোট গান যাইয়া পড়ছি। ওইটা উত্তর করে মেঘ উঠছে, ওই হালের নৌকা করে তাই না? ওরে মেঘ সাগরে রে, কেমনে পারি ঘরিবে মানিসি কান্দি রে লগরি। আমরা দেখলাম যে ওনারা সওদা করতে চলে গেলেন, তাই না? তা এরপরে আমরা কোন পর্বে যাব? এরপরে যাব আমরা সওদাই করে। ওখানে স্বপ্ন দেখলো যে তুই যেটা চাতে আইছিস সেটা তোর বাড়ি সৃষ্টি আছে, ও লোক বাড়ি ফিরে আসে। কি সে সব মানে চাচ্ছিল? ও চাচ্ছিল একটা পুত্র, সে পুত্র হয় না, তাই গাজী কালুর দোয়া করলো তুই যা বাণিজ্য সদায় যা, বাণিজ্য সদাইতে আসলে তোর একটি পুত্র হবে। ঠিক আছে, আমরা সেটা দেখি। লগত ভাই, যেটা বলছিলাম, যে আলাপটা করছিলাম, যে চম্পাবতীর সঙ্গে যে কালুসার যে প্রেম, হ্যাঁ, সেই প্রেমের গল্পটা একটু শুনতে চাই। সেখান থেকে এটা এই চম্পাবতীর আর কালুসার প্রেমটা তো অনেক বড়। চম্পাবতী এবং গাজীর প্রেম। হ্যাঁ। কালু তার ছোট ভাই, তার ছোট ভাই। তার যখন উজান সতে বৈরাটনগর থেকে ফুল ভেসে আসলো গাজীর দরগা দিয়ে, সোজা ওখানে যেন ফুল ভেসে এলো, ফুল গোসল করতে যাই ফুল দেখলো গাজী এবং কালাচান, দেখে ফুলই নাম লেখা রয়েছে চম্পাবতী। তখন কালুকে বলছে, ভাই
চম্পাপতি কেটায়, চম্পাপতিকে আমার তো নিয়ে দিতে হবে। বলে ভাই এ দেখে তুই পাগল হইস না, চম্পাপতির তো নেওয়া যাবে না, হিন্দুর মেয়ে, কেমন করে নেবো? তো যা তুই ঘটক হয়ে যা, যে বলে দেখ চম্পাপতিকে দেয় কিনা। তখন উনি ব্রাহ্মণনগরে উপস্থিত হলো চম্পার বাড়িতে। বাড়ি যায় যখন দরজায় ঘা দিল, তখন ফকির দেখে তো ওদের গা জ্বলে গেছে। তখন বলে কি ব্যাপার ফকির? তা বলে আমরা তোমার কন্যা আছে না, তাই আমার ভাইয়ের জন্যই পয়গম নিয়ে আসি। কোয়ার সাথে সাথে ওকে বেঁধে ফেলাই দিল। বলে কোথায় দক্ষিণে রাই, এক্ষুনি চলে এসো, যাও এর দক্ষিণ মহাশানে 20 মণ পাথর চাপা দিয়ে রেখে দাও। এখন যখন পাথর চাপা দিল, তখন গাজী ধ্যান করছিল একটা বট গাছের গোড়ায়। তখন ওর মাথার পাগড়ি উড়ে গেল। যখন উড়ে যায় তখন বুঝতে পারলো আমার ভাই বিপদে পড়েছে। তখন ওখানে কালো গান গাচ্ছে পাথর দিয়ে, পাথর তো শুলো হয়ে গেল গাজীর দোয়াই। ও আমি বললাম রে ভাই, বিদেশে প্রাণ হারানো হলো, তোর জন্য আমার প্রাণ কাঁদে। এই যে গাজী চম্পাবতীর যে এই যে কাহিনী, হ্যাঁ সেইটাই আমরা একটু শুনতে চাই, যতটুকু আপনি শোনাতে পারেন। সেইটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, গাজী এবং চম্পা। বটুমণি, ও বটুমণি, কি বলছো মা জননী? বলো দেখি শুনি। বটুমণি ঘরে কে এসেছিল? মা, তোমার ছেলে বাড়ি আসলো মা। আমি বিশ্বাস করি না, আমার ছেলে কিছু 12 বছর ধরে বাড়ি দিতে, আমার ছেলে কেমন করে আসলো? আমি সত্য বলছি মা, ওই পাখির পৃষ্ঠে হংসী হয়ে বাসায় ফিরে এসেছিল। চুপ করো তুমি। মা, আমি সত্য বলছি। মানুষ কখনো পাখির পৃষ্ঠে সরে আসতে পারে? মা মাগো, স্বয়ং গাজী আর কালো যদি সহায় থাকে, তাহলে পাখির পৃষ্ঠে আসা এটাও হলো সম্ভব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কোথায় জল্লাদ, কোথায় জল্লাদ? হ্যাঁ, যাও এক্ষুনি আমার এই পুত্রবধূকে ওই বনবাসে দিয়েছো। কোথায় রসবা সুন্দরী হয়, রসবা সুন্দরী হয়? ওহে রাজীব, একখান চিঠি। চিঠি? ওহে রাজীব, আমি কি বনবাসী? না, চিঠি দিয়ে আমি বনবাসী। আমাকে কি মাফ হয় না রাজীব? কোন মুকাম হয়? এটা হলো পশ্চিম মুকাম। পশ্চিম মুকামে তুই হাত তুলে যদি ভাও ভাও করে কাঁদতে পারো, আমার এই মরা খাঁটি রোদে তো মায় আসে, তবে মাফ হবে? নাই, মাফ হবে না। হাই খোদা, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। ওরে তোরে মাঙ্গো হলে ওরে বন্ধ জ্বালা, বড় জ্বালা, জ্বালা সহিতে না পারি রে। ওরে কি তো হরিব, কোথায় যাবো আমি, করবা কাছে যাবো রে। আমার নাইকো মাথা, নাইকো পিতা, আমার নাই সহোদর ভাই রে। হে জল্লাদ, আমি তো আর চলতে পারছি না। একটু অগ্রসর হও, ওই জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের জানো ভেতরে দিব, তুমি নিদ্রায় যাবে। ওরে জল্লাদ, আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না না না, ভাই খোদা, আমার কোনো দোষ নাই। শাশুড়ি ঠাকুমার আদেশ চাই, কোনো বাড়ি দিতে হয়, কোনো বাড়ি দিতে হয়, কোনো বাড়ি দিতে হয়। এটি কই জল্লাদ, কই জল্লাদ? ওরে ফাঁকি দিয়ে জল্লাদ আমারে। ওরে ফাঁকি দিয়ে জান আমারে, ও বেলা গেল, সন্ধ্যা হলো, আমার সাথে লাগলো ফাঁকি রে। ওরে ফাঁকি ও কি করিব, কোথায় যাব আমি, কোন বাপে যাব রে। ওরে
আর ওই দুঃখের ভবে সবে আল্লাহ বলে ডাকো রে ওরে আপনারা যখন এই যে গ্রামে গ্রামে পালাগান করেন, মেলাতে পালাগান করেন, তখন তো আবার এই যে সাধারণ মানুষ যারা আপনাদের দর্শক তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যে পালাগান শুনতে শুনতে বা পালাগানের যে আখ্যান শুনতে শুনতে তাদেরকে আবার একটু ভিন্ন বিনোদন দিতে হয়, একটু আনন্দ দিতে হয়। সেই আনন্দের জন্য আবার আপনারা এই বিভিন্ন রকম জোকার বিষয়টা যোগ করেছেন। এইটা কেন করতে হলো? এই যোগটা এটা করতে হলো মানুষের বিনোদন দেওয়ার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য। মানুষ কি শুধু গাজীর গল্পতে বা কালুসার গল্পতে, চম্পাবতীর গল্পতে এগুলিতে আনন্দ পাচ্ছে না? আনন্দ পাচ্ছে, তবে এর ভিতরের কমিক এটা। মানে এ যে জঙ্গলে গেল, জঙ্গলে যে কাঠুরিয়া তার বউকে নিয়ে এর পাওয়ার আশায়, সেই কমিক এটা, সাইটির কোনো জোকারের কমিক না, এটা গাজীর গানের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে কেচ্ছার মধ্যেই আছে? হ্যাঁ, কেচ্ছার মধ্যে আছে। ধারণা করা হচ্ছিল যে এটা হয়তো আপনারা আবার মানে বাইরে থেকে যোগ করেছেন। না, কেচ্ছার ভিতরে রয়েছে। আচ্ছা, গল্পের ভিতরে আছে, সেটা আমরা একটু তাহলে এখন দেখবো। হ্যাঁ, এখন দেখবো। কোথায় গিন্নি, কোথায় গিন্নি? তোমাকে ডাকছি আমি জঙ্গলে যাব। আমি জঙ্গল মাঝে যাব মানে কিছু কিছু কাজ না করার জন্য, তাই আমাকে অনুমতি দাও। আচ্ছা, তুমি যাও। আমি যাচ্ছি বাড়ি, তুমি একটা গান গাও। তুমি গাও। না, তুমি গাও। আমি যাবো, তাই না? তাহলে তুমি নাচিয়ে দাও। যাবো? আরে তুমি থাকো বিদেশে, একলা রাখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে মঙ্গলটা। তাই আইসো সামনে আমার টাকা দিয়ে যাবে, বাড়িতে যাবে, স্বামী তোমাকে চাই। আরে তুমি থাকো বিদেশে, আমার একটা বাড়িতে। নাম নেবেন না, বাড়ি সব ইনস্ট্রাকশন নেবেন। যাও তাহলে জঙ্গলে যাও। আচ্ছা, তাহলে তুমি যাও। আমি জঙ্গলে যাই। যাও। যাবো? যাও। আমার কার সঙ্গে চলে যাই না। যাবো। জঙ্গল মাঝে যাবো, কাঠ কাটবো, কাঠুরি আর ভাত দেবো। পরে মানুষের দুঃখ মনে হয় না, আর মানুষে দেখে দিলে দুঃখ
আমরা দেখলাম যে এই অঞ্চলে যে গাজী, কালুশা এবং চম্পাবতী সহ যে এই আখ্যানটা, এই আখ্যানের অনেকগুলো খণ্ড আছে, অনেকগুলো খণ্ড আছে এবং নানাভাবে এই যে যারা এই গীত করতেন তাদের মুখে মুখে আছে, আবার কিছু লিখিত আছে। হ্যাঁ, সেটা যে এই মানে আপনারা তো এই পালা গানগুলো করেন বা এই গাজির গান করেন হচ্ছে আপনারা সারা রাত ভরে, এক একটা পালায় এক এক ধরনের গল্প থাকে। হ্যাঁ, আজকে আমরা যেখানে এই যে কপোতাক্ষ নদের সামনে যে বসলাম, সেখানে গাজী, চম্পাবতী বা কালু নিয়ে পুরো আলাপ করা সম্ভব না। হ্যাঁ, সেই কারণে আমরা খণ্ড খণ্ড জায়গাগুলো নিয়ে আলাপ করলাম, করলেন। হ্যাঁ, তারপরেও এই যে গাজী, কালু, চম্পাবতী, দক্ষিণরায় সম্পর্কে একটা ধারণা পেলাম এবং এই যে মানুষের সঙ্গে এই যে বনের যে সম্পর্ক, জলের যে সম্পর্ক, জঙ্গলের সম্পর্ক, সেগুলো এই কিচ্ছা দিয়ে কিছুটা জানলাম আমরা, তাই না? তো এখন আমার একটু জানার বিষয় হচ্ছে যে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে কি পেশার সঙ্গে জড়িত? আমরা পেশায় জড়িত, আমরা চাষি মানুষ, গ্রামে বাড়ি, আমাদের চাষ, মাঠে কামলা, জমিতে চাষ, কিছু তরকারি লাগাই, এই আমাদের মহিলা দিয়ে আমরা এইভাবে সংসার চালাই, চাষ করি, সংসার চালাই। অনেকে পরের কাজ করতে হয়, সবাই তো আর সমান মানুষ না। এই যে চাষের কাজ করা বা কৃষি কাজ করা, কৃষি শ্রমিক হিসেবে কাজ করা, তার মাঝে যদি আপনারা ডাক পান তখন যে আপনারা গান করেন? গান করি আর আলাদা রিহার্সাল করি। আচ্ছা, মানে আপনি গাজীর গান নিয়ে বা গাজীর এই কেচ্ছা নিয়ে আপনি বই লিখেছেন, সেই গানগুলো সংগ্রহ করেছেন। হ্যাঁ, তো গাজীর যে গানগুলো বা গাজীর যে কেচ্ছা মুখে মুখে আছে এই অঞ্চলে, খুলনা, যশোর বা সাতক্ষীরা অঞ্চলে, সব গান কি তোলা হয়েছে? সব গান সংগ্রহ করা গিয়েছে? কাহিনী সব গল্প সংগ্রহ করা গিয়েছে? 7টা বই লেখা হয়েছে, হ্যাঁ, খণ্ড খণ্ড করে 7টা পালা হয়েছে, 7টা বইতে গান সহ কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করি, কারণ এই 7টা খণ্ড, 7টা পর্ব তো আমরা দেখাতে পারলাম না দর্শকদেরকে, বা আপনাদের পক্ষে এই স্বল্প সময়ে সম্ভব না। পরের খণ্ডগুলো হয়তো আমরা আবার পরবর্তীতে আলাদা আলাদাভাবে দেখাতে হবে, এক খণ্ডে তো হবে না। আমরা এখন শেষ করব, হচ্ছে যে সওদাগরের সঙ্গে তার স্ত্রীর সাক্ষাৎ হলো। হ্যাঁ, কিভাবে তার স্ত্রীর সাক্ষাৎ হলো ছেলে সহ, এটাই। হ্যাঁ, ঠিক আছে, সেটা দিয়ে আমরা শেষ করবো, সংক্ষেপে শেষ করব। তাহলে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন। কোথায় দাঁড়িবাজি? আমি এখন দেশে ফিরে যাবো। 12টা বছর এই জঙ্গলে কাটিয়ে গেলাম, চলো আমরা এখন দেশে ফিরে যাই। চলো যাই। নাও ছাড়িয়া দে পাহাড় লাইয়া দে, এই চলো কুমার ধরা নিয়া মামা গো, তোমার পুত্রবধূ কই? সে যে ঘরে আছে। বৌমা, মা, তাড়াতাড়ি এসো। আমাকে ডাকছো নাকি মা? হ্যাঁ, ওই যে আমার ছেলে বাড়ি এসেছে। স্বামী